1831 সাল কলকাতা জুড়ে তখন হিন্দু ধর্মকে ছোট করতে উঠে পড়ে লাগে একদল তরুণ। দলটির নাম ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গলের ছেলেরা ব্রাহ্মণদের পৈতা ছিঁড়ে ফেলতে বলতেন এবং নিষিদ্ধ গোমাংস খেতেন। তারা কালীঘাটের মন্দিরে মা কালীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলতেন, গুড মর্নিং ম্যাডাম। ইয়ং বেঙ্গলের তরুণরা গঙ্গা জলের পবিত্রতা মানতেন না, অথচ হিন্দু ধর্মের বিরুদ্ধে এমন বিদ্বেষমূলক আচরণ করা ছেলেগুলো ছিল খোদ হিন্দু কলেজের। ইয়ং বেঙ্গলের ছেলেরা হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এসব কাজ করত। তবে ইয়ং বেঙ্গল এসব কাজে খারাপ কিছু দেখত না, উল্টো তারা এটিকে প্রগতিশীলতা বলে মনে করতেন। তারা প্রগতিশীলতার নামে হিন্দু ধর্মের রক্ষণশীলতাকে তীব্রভাবে আক্রমণ করত। হিন্দু কলেজের তখনকার ছাত্ররা বাঙালির সংস্কৃতি নিয়েও অবজ্ঞা করেছিল। ইয়ং বেঙ্গলের সাথে যুক্ত ছেলেরা পাশ্চাত্যের দর্শন ও শিক্ষা সহ সবকিছু গ্রহণ করেছিল। শুধু তাই নয়, তারা ধুতি পাঞ্জাবি ছেড়ে পশ্চিমা পোশাক গায়ে চাপাতো। ইয়ং বেঙ্গলের সদস্যরা প্রকাশ্যে করত। এক কথায় হিন্দু কলেজের ইয়ং বেঙ্গলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাঙালি সংস্কৃতিকে চূড়ান্ত অপমান করে। তবে 1817 সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজে হিন্দু শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ পড়তে পারত না। শুরুর দিকে এই কলেজের ছাত্র ছিল প্রায় 500 জন। এদের সবাই রক্ষণশীল হিন্দু পরিবার থেকে উঠে এসেছিলেন। বলার অবকাশ রাখে না যে এই ছাত্ররা হিন্দু ধর্মের বিরুদ্ধে নেতিবাচক কিছু বলবে না, কিন্তু হিন্দু হয়েও তারা কেন হিন্দু ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়? আসলে এসব হিন্দু ছেলেদের মগজ ধোলার পেছনে ছিল হিন্দু কলেজের সেই অধ্যাপক ডিরোজিও। ডিরোজিও তার ছাত্রদের অন্ধবিশ্বাস ত্যাগ করে যুক্তিবাদী ও সত্য সন্ধানী হওয়ার পরামর্শ দিতেন। ডিরোজিওর মতাদর্শে যেসব ছেলেরা দীক্ষিত হন, ইতিহাসে তারা ডিরোজিয়ান হিসেবে স্বীকৃত। ডিরোজিয়ানরা সংখ্যায় খুব বেশি ছিলেন না। ডিরোজিওর 20 থেকে 25 জন ছাত্র নিয়েই ইয়ং বেঙ্গল গড়ে উঠেছিল। ভারতের তৎকালীন শিক্ষাবিদ ও সাহিত্যিক শিবনাথ শাস্ত্রী ডিরোজিও সম্পর্কে বলেছিলেন, চুম্বক যেমন লৌহকে আকর্ষণ করে, তেমনি ডিরোজিও বালক দিগকে আকর্ষণ করিতেন। তবে হিন্দু ও বাঙালি সংস্কৃতি নিয়ে বাজে আচরণের পাশাপাশি ইয়ং বেঙ্গল তথা ডিরোজিওর শিষ্যরা অনেক ইতিবাচক কাজও করেছিল। বহুকাল ধরে চলে আসা নারী সমাজের উপর বৈষম্যমূলক কুপ্রথাগুলোর বিরুদ্ধে এই তরুণরাই সোচ্চার হয়। তারা সতীদাহ প্রথা, বাল্যবিবাহ ও বহু বিবাহের বিরুদ্ধে কথা বলতেন। তাদের গুরু ডিরোজিও তার শিষ্যদেরকে সবসময় তর্ক করতে উৎসাহিত করতেন। ডিরোজিও মনে করতেন, যে তর্ক করে না সে অন্ধ গোঁড়ামিতে ভুগছে, যে তর্ক করতে পারে না সে নির্বোধ, আর যে তর্কই করে না সে কৃতদাস। তবে সমাজ সংস্কার বিষয়ে প্রচলিত চিন্তাধারার বিরুদ্ধে যাওয়ায় হিন্দু কলেজের শিক্ষক পদ থেকে ডিরোজিওকে অপসারণ করার প্রস্তাব রাখা হয়। এরপর তাকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়ার পরে ডিরোজিও অর্থ কষ্টে পড়েন। 1831 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর তিনি কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হন। কিন্তু গির্জা ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার অভিমতের কারণে কলকাতার পার্ক স্ট্রিটের গোরস্থানে তাকে সমাহিত করতে বাধা দেওয়া হয়। তাই ডিরোজিওকে গোরস্থানের ঠিক বাইরে সমাহিত করা হয়। 1831 সালের ডিসেম্বর মাসে ডিরোজিওর সেই আকস্মিক মৃত্যু ইয়ং বেঙ্গলের জন্য বেশ বড় ধাক্কা ছিল। তবে ডিরোজিওর মৃত্যুর পরও এই আন্দোলন অব্যাহত থাকে। তার ছাত্ররা আন্দোলন এগিয়ে নিয়ে যায়। ডিরোজিওর অনুগামী ছাত্ররা বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে তাদের মতাদর্শ প্রচার করতে থাকে। তাদের প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকা হল জ্ঞানান নেশন, বেঙ্গল স্পেকটেটর, হিন্দু পায়োনিয়র প্রভৃতি। তবুও ইয়ং বেঙ্গল ও তাদের আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ইতিহাসবিদরা এর পেছনে কিছু কারণ খুঁজে বের করেছেন। প্রথম কারণ হলো ইয়ং বেঙ্গলের ছেলেরা হিন্দু ধর্ম সম্পর্কে সবকিছু না জেনেই এই ধর্মের নিন্দায় সোচ্চার হয়েছিলেন। ফলে এই আন্দোলনের পেছনে কোনো জনসমর্থন ছিল না। আন্দোলন ব্যর্থ হওয়ার দ্বিতীয় কারণ হলো শহর কেন্দ্রিকতা। অভিজাত পরিবারের কিছু শহরের তরুণ বুদ্ধিজীবীর মধ্যেই ইয়ং বেঙ্গল সীমাবদ্ধ ছিল। তারা বক্তৃতা ও পুস্তিকার মাধ্যমে তাদের আন্দোলনকে সচল রাখতেন। তাই পড়ালেখা কম জানা সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। আর ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডিরোজিওর প্রয়াণ তাদের পতনের পেছনে সবচেয়ে বড় কারণ। এভাবেই উত্থান পতন, ভালো মন্দ আর আলোচনা সমালোচনা মিলিয়ে ইয়ং বেঙ্গল কলকাতার সংস্কৃতিতে খুব অল্প সময়ে অনেক বড় প্রভাব রাখে। অন্তত প্রথা ভেঙে এগিয়ে যাওয়ার উদাহরণে ইয়ং বেঙ্গলের নাম সবার প্রথমে আসবে।